গাইজ ইটস মি তৈদ আফ্রিদি নিয়ে এসেছি তোমাদের জন্য দি ব্রাদার শো। কিন্তু একটা ছোট্ট এবং একটি কষ্টের স্যাড নিউজ আছে যে আজকে আমাদের মাঝে আসিফ বিন আজাদ নেই। কজ আসিফ ভাই অনেক সিক, দ্যাটস ওয়াই আজকে আমার টোটাল শোটা একা চালাতে হবে। সো আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের ইয়াংগেস্ট, আমি ইয়াংগেস্টই বলবো কেন আমার কাছে সে ইয়াংগেস্ট ডিরেক্টর, দ্য বেস্ট ডিরেক্টর অনন্য মামুন। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? কেমন? আমি তো অনেক ভালো আছি। কেমন লাগলো আমি তোমাকে ইয়াং বললাম? আমি আসলেই তো ইয়াং। না তুমি ইয়াং না। না আসলেই ইয়াং, কিন্তু তুমি যেভাবে বলো তার বয়স হচ্ছে 47 গাইস, এটা আমি একটু জানা নিচ্ছি। এবং সে ম্যারিড এবং তার একটি ছোট্ট কিউটিটি একটা চাচুও আছে আমার, রাইট? হ্যাঁ চাচু আছে। সো এখন আমি আরেকটা কথা বলবো, এই শোতে কিন্তু কোনো ফর্মালিটি হবে না যে আমি অনেক অনেক এইভাবে জিজ্ঞেস করবো, তুমি তো বুঝতেই পারছো। সো গাইস আমি জানি আমি একটু বেশি কথা বলবো আজকে, আর এর জন্য আমাকে একটু টলারেট করার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। সো সবার আগে বলবো তোমার কি কি আসতেছে। আসলে একটা ছবি নিয়েই বলতে চাই, সেটা হচ্ছে যে এই বছরে আমার ফেব্রুয়ারিতে ভাষার মাসে একটি ছবি আসবে, ছবির নাম বন্ধন। এটা নিয়ে আপাতত কথা বলি বিকজ আমার সবকিছু এখন বন্ধনের সাথে জড়িত। বন্ধনের সাথে জড়িত। প্রিয় দর্শক, আমি আরেকটা মানে একটা জোস এবং একটা বেস্ট একটা নিউজ জানাবো হচ্ছে অনন্য মামুন কিন্তু আমাকে একটা সিনেমায় সাইন করেছে, রাইট? হ্যাঁ রাইট, শুরু হচ্ছে এন্ড অফ দিস ইয়ার। সিনেমার নামটাও বলে দাও না। না নামটা এখন বলা যাবে না। নামটা বলো না। একদম বলাটা একদম প্লিজ বলো। বলাটা একদমই ঠিক হবে না। হ্যাঁ কারণ সে আমাকে সাইন করতে চায় না। সারপ্রাইজ থাক। হ্যাঁ সারপ্রাইজ থাক। সে আমাকে সাইন করতে চায় না কেন জানেন? বিকজ আমি বলি বেশি জোস, আমি বলি একটু বেশি জোস এন্ড ইউ নো আমি সাইন করি না আসলে, আমার শিডিউল খালি না। হ্যাঁ তোমার শিডিউল আসলে আমি আমার নেক্সট মান্থে একটু বোম্বেতে যেতে হবে এন্ড ইউ নো স্টাফ, এজন্য আমি সাইন করতে। আচ্ছা আমরা তাহলে বাদ দিয়ে আমি আচ্ছা কিন্তু ভাই হিসাবে আমি অবশ্যই সময় দিব, আমি ইটস ওকে। তো আমি আরেকটা কথা বলতে চাই তোমার বন্ধন সম্পর্কে, এইটার স্টোরিটা কি, আর এটা হঠাৎ কিভাবে এলো? স্টোরিটা খুব সিম্পল স্টোরি। আমি আমাদের সমাজের আশেপাশের বিষয়গুলোকে নিয়েই ছবিটা বানাচ্ছি। ছবির গল্পটা এরকম যে সেটা হচ্ছে যে ফ্যামিলি বিটুইন যদি সন্তানের মধ্যে বন্ধুত্ব না থাকে তখনই সেই সমাজটা ধ্বংসের দিকে এগিয়ে যায়। আমরা যখন আমাদের সমাজের চারপাশেই দেখতে পাচ্ছি ড্রাগস এডিক্টেড ছেলেমেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, ছেলেমেয়েগুলো ভুল শিক্ষা নিয়ে বিপদে যাচ্ছে। তো আমার যেটা মনে হয়েছে সেটা যে যদি ফ্যামিলির সাথে সন্তানের খুব ভালো একটা সম্পর্ক থাকে তাহলে এরকম বিপদে যাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। দ্যাটস ইট, এটাই বন্ধন। কাস্টিং কারা করছে? কাস্টিং একদম নিউ কাস্ট। সময় ক্রেজ স্পর্শিয়া করছে, শিপন আছে, মৌমিতা নামের একটা মেয়ে করছে, সানজু জন করছে, এবং চ্যানেল আইয়ের একটা ছেলে এসছে এবার, হিরো প্রোগ্রামে ছিল, তন্ময়। সো সব কিছু মিলিয়ে একটা নতুন একটা, যেহেতু গল্পটা 4-5টা ফ্রেন্ডের উপর, আমি নতুন একটা জুটিকে উপহার দেওয়ার চেষ্টা, মানে টোটাল ইয়াং জেনারেশন। সো থ্যাংক ইউ ভেরি মাচ বিকজ আমাদের অনেকদিন পর একটা ইয়াং জেনারেশন নিয়ে একটা ফিল্ম পাচ্ছি আমরা। সো আই হোপ এটা আমরা দেখবো। স্টোরিটা কে লিখছে? স্টোরিটা আমার নিজের লেখা। হঠাৎ এরকম একটা নিয়ে আসা? বললাম না, আমি সবসময় কিন্তু একটু সমাজের আশেপাশে চোখটা ঘোরাই। চোখ ঘোরাইলেই কিন্তু এটা আমি খুঁজেই পাচ্ছি, দেখতেই পাচ্ছি যে সমাজে ছেলেটা এরকম করছে কেন, বাবা মা সময় দিতে পারছে না। বা ছেলেটার ইচ্ছা ছিল সে অনেক বড় ক্রিকেটার বা সিঙ্গার হবে, বাবা মা তাকে জোর করে বলে দিচ্ছে না তোমাকে এটা হওয়া যাবে না, তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে বা ডক্টর হতে হবে। তো এই বিষয়গুলো নিয়েই আমার মনে হলো যে না, এই বিষয়গুলো কিন্তু সিনেমা এমন একটা জায়গা বা মিডিয়া এমন একটা জায়গা, খুব সহজে কিন্তু তোমার কথাগুলো তুমি মানুষের কাছে বলতে পারবা। ইজি একটা বিষয়, যেমন খুব ইজিতেই তুমি বলে দিলা যে তুমি আমাকে শিডিউল দিচ্ছ না, আবার আমি হেসে মেনে নিলাম যে আমি ওর শিডিউল নিচ্ছি না। বিষয়গুলো এরকম না। তুমি বলেছো, হ্যাঁ তুমি কি বলেছো? বললাম বাই এনি চান্স তুমি কি আমাকে পচাইছো আমার সাথে এসে? না না না, এখানে কিন্তু একটা সিস্টেম আছে, যদি আপনারা মাইন্ড করেন তাহলে সাইন করতে পারবেন না, বিকজ তুমি মাইন্ড করলে কিন্তু এখানে সাইন করতে পারবে না নেক্সট সিনেমার জন্য। সো আমি এখন একটা কোয়েশ্চেন আমার থেকে এবং দর্শকের থেকেও আর এবং ইয়াং জেনারেশনের পক্ষ থেকে, এই নিয়ে কত বছর তুমি ইন্ডাস্ট্রিতে আছো মিডিয়ার, আর কতগুলো সিনেমা তুমি বানিয়েছো? শুনলে একটু অবাক হওয়ার বিষয় আছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল 2005-এ, দ্যাট মিনস আমার 11 বছর চলছে ফিল্মে। মাশাআল্লাহ। এবং আমি তখন জাস্ট এসএসসি পরীক্ষা দিয়ে আমি ফিল্মে চলে, মানে তখন থেকে তুমি ডাইরেকশনে ছিলে? না ডিরেকশনে ছিলাম না, আমার ফার্স্ট প্রফেশন ছিল হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। এখন পর্যন্ত বাংলাদেশ এবং ক্যালকাটা মিলিয়ে আমার প্রায় 76 ফিল্ম রিলিজ হয়ে গেছে। ও মাই গড। স্ক্রিপ্ট রাইটার হিসেবে, আর ডিরেক্টর হিসেবে আমার এখন 7 নাম্বার ছবি শুট চলছে। না না, স্ক্রিপ্ট রাইটিং নিয়ে একটু কথা বলি। আমি কিছু নাটক বানাই, তো আমি যখন স্ক্রিপ্ট লিখি আমার মাথা তো চলে যায়, মানে শেষ হয়ে যায় আর কি, মানে কাহিনী কি করব, স্টোরি কি করব, এটার মধ্যে রোমান্টিক কেমনে করব, এটার মধ্যে অ্যাকশন কেমনে করব, এটার মধ্যে কমেডি কেমনে করব। ইটস আমার কাছে লাগে যে স্টোরি ইটস মেইন থিং, স্টোরি হচ্ছে এভরিথিং। একটা স্টোরি যদি ভালো থাকে না, সিনেমা অটো হিট। স্টোরি যেমন আর্টিস্ট, কিন্তু অনেক সিনেমা আছে আর্টিস্ট ফ্যাক্ট নাই। কিছুদিন আগে কিন্তু তামিলের একটা সিনেমা আর্টিস্ট কিন্তু কেউ ছিল না, বাট দ্য স্টোরি এত ভালো ছিল যে ওই
সিনেমা 100 কোটি টাকা কামাইছে বক্স অফিসে, মাত্র 4 কোটি টাকার সিনেমা। তো এভরিথিং ইটস অল অ্যাবাউট স্টোরি। সো এই স্টোরি যখন দেখো তোমার মাথা খারাপ হয়ে যায় না, স্টোরি ও মাই গড, আর সিনেমা স্টোরি এত বড় হয় কেন? আমার কাছে বিষয়গুলো খুব সিম্পল, বিকজ আমার এটা প্রফেশন ছিল, আর প্রফেশন হিসেবে যখন আমি স্টোরি রাইটিংটাকে নিয়ে নিয়েছি, এবং আমি একটা জিনিস সবসময় করতাম, সেটা হচ্ছে আমি খুব বেশি সিনেমেটিক কোনো স্ক্রিপ্ট লিখতাম না। আমার সিনেমার ভাষাটা ছিল খুব ইজি, বাস্তববাদী, যেটা সমাজে ঘটছে ওইটা স্ক্রিপ্ট হিসেবে হতে পারে। তুমি কথা বলছো, এটাও একটা ছবির গল্প হতে পারে, দ্যাটস ইট। গ্রেট। তো আমি এখন আরেকটা কোয়েশ্চেন করতে চাই। ছোটবেলায় তো তুমি অনেক দুষ্টুমি করতা, অফকোর্স। অনন্য মামুনকে আজ পর্যন্ত এটা কেউ জিজ্ঞেস করে নাই, আজকে আমি জিজ্ঞেস করবো, তোমার ছোটবেলায় প্রেম কয়টা করছো? আসলে আমি খুব রোমান্টিক একটা মানুষ, এটা আমি জানি। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রেমে পড়তে চাই, সো এত বেশি প্রেম করছি সংখ্যাটা মনে নেই। ভাবি ভাবি হয়তো দেখছেন ইন্টারভিউটা, তো আপনারা বুঝতেই পারছেন যে সে কিরকম ছিল। আপনি ট্রু লাভকে ডাইরেক্ট স্ক্রিনের মাঝখানে জিজ্ঞেস করুন। এটাও কিন্তু বলা মুশকিল, কারণ ট্রু লাভ আমার প্রত্যেকটা লাভ ট্রু লাভ ছিল। ভাবি আপনি নিশ্চয়ই দেখছেন। আচ্ছা, আমি সবসময় ভুল করে ফেলি, আমি লাইনে থাকি এখানে, আমি লাইন চলে যাই আরেকটা লাইনে। আমরা আবার চলে আসি সিনেমাতে। আপনি কি 7টা কি সিনেমা করেছেন? আমার ফার্স্ট ফিল্ম ছিল অনন্ত ভাইয়ের মোস্ট ওয়েলকাম। ওয়েট, কোনটা? অনন্ত ভাইয়ের মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আমার অনেক ফেভারিট সিনেমা এটা। আসলে আমরা সবাই পছন্দ করি সিনেমাটাকে। ইভেন আমি ওটা মিনিমাম 8 থেকে 10 বার দেখেছি এবং আই লাভড ইট। মানে তুমি যা ডিরেকশন দিছো এখানে, মানে ইট ওয়াজ অসাম। ওখানে ডিরেকশন, ওখানে কাস্টিং, ওখানে অনন্ত জলিলের অ্যাক্টিং, ওখানে মানে এডিটিং, মানে সেই, মানে আমার সবচেয়ে বেস্ট পার্ট লাগছে যখন গুলিটা এদিক থেকে গেছে আর কি, বেস্ট পার্ট। একটা কথা বলি, যখন মোস্ট ওয়েলকাম কিন্তু ছিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রথম সিনেমাস্কোপ ফিল্ম। হ্যাঁ, এটা সম্পূর্ণ, এটা অনেকে হয়তো বা জানে না, আমি করেছিলাম। এবং এই জন্য অনন্ত ভাইকে থ্যাঙ্কস দেই যে বাজেটের ব্যাপারে কোনো মানে কমতি ছিল না, সবকিছু মিলিয়ে করেছি। সেকেন্ড ফিল্মে যদি আসি, সেটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। বাংলাদেশে যদি 10টা লিস্টেড ফিল্ম করা হয়, তার মধ্যে একটা সুপার ডুপার হিট ফিল্ম হবে। এটা বেস্ট, এটা আসলে এটা খুব আমি সুন্দর। জানি একটা কো প্রোডাকশন ফিল্ম ছিল। আমরা যাচ্ছি ওখানে, আমরা আস্তে আস্তে, আমি যাচ্ছি তোমার সামনে। এরপরে সবাই কো প্রোডাকশন শুরু হচ্ছে, এখন অনেকেই কো প্রোডাকশন করছেন। আচ্ছা, তো মোস্ট ওয়েলকাম 1 করলা, তারপর 2 আসলো। বেসিক্যালি 2 নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের বিষয় আছে। সেটা হচ্ছে 2টা আমি শুরু করেছিলাম, এন্ড অফ দ্য টাইমে গিয়ে বেশ কিছু বিষয় নিয়ে মানে একটা জটিলতা ক্রিয়েট হয়। তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি ফিল্মটা থেকে সরে মানে প্রিয় দর্শক, এখন ব্রেকিং নিউজে চলে আসলাম। আমি তৌহিদ আফ্রিদি এবং আমরা জানবো এই মোস্ট ওয়েলকাম 2 তে কি হয়েছিল। চলুন, আমাদের সাথে আছে অনন্য মামুন এবং জানি যে আসলে ঘটনাটা কি। ব্রেকিং নিউজ রেডি, বলেন। ব্রেকিং নিউজ কিছু না, ব্রেকিং নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কিছু নিজস্ব কাজের। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে কি শর্ট ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ওকে, আমরা ব্যাক করছি, এবার আমরা চলে যাবো। বিষয়টা যেটা ছিল যে ওই সময় ও মাই গড, আসলে আমার আসলে ভালো লাগতেছে খুব। মানে তুমি আমার কথা বলতে দিবা না, কথা বলতে দিবা না? অফ কোর্স। আচ্ছা ঠিক আছে, সেটাই কথা মাঝে মধ্যে কম বলতে হয়। সেটা হচ্ছে যে আমি যখন মাঝখানে কিছুদিন ক্যালকাটা একটা কাজে আটকে গিয়েছিলাম, তখন আমার ওয়ান্টেড ফিল্মের স্ক্রিপ্ট রাইটিং চলছিল। এই কিছু জটিলতার কারণে মোস্ট ওয়েলকাম আমি খুব দেখেছি ওয়ান্টেড ফিল্ম, সালমান খান ভালো করেছে। নো, ওইটা না, সালমান খানের না, এটা হচ্ছে জিতের একটা ওয়ান্টেড ফিল্ম ছিল। জিত, ওইটা তুমি কি করবে? ওইটা আমার রাইটার ছিলাম আমি। ইউ আর দ্য রাইটার? আই এম দ্য রাইটার। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই কারণে আমরা বেশ কিছু কারণে আমি করতে পারি নাই। আর তারপরে আমার থার্ড ফিল্ম ছিল হচ্ছে ব্ল্যাকমেইল, ফোর্থ ভালোবাসার গল্প, ফিফথ আমার লাইফের বেস্ট ছবি। আমি সবসময় বলি ওইটাকে আমি ফিল্ম বলি না, আমার জীবনের গল্প বলি। সেটা হচ্ছে অস্তিত্ব, অটিজমের উপর আরিফিন শুভ তিশাকে নিয়ে করা। এবং আমি জানি না হয়তো বা আরেকটা অস্তিত্ব কখনো বানাতে পারবো কিনা, ওই লেভেলের ছবি বানাতে পারবো কিনা। অস্তিত্ব আসলে এটা সম্পর্কে আমি ছোট মানুষ অনেক, আমার এটা বলার কিছু নাই। এটা না, আমি অস্তিত্বকে এই জন্য আমি ফিল্ম বলি না, সবসময় আমার লাইফের স্টোরি বলি। না, কারণ অস্তিত্ব হচ্ছে একটা টাচিং, মানে কি জানি, এটা দেখলেই মনে হচ্ছে একবার দেখি না, এটা 1000 বার দেখি। আর ওখানের যা কাস্টিং ছিল, আরিফিন শুভ, তিশা আপু, দে ওয়ার বেস্ট। এবং তিশা আপু যা অ্যাক্টিং করছে, মানে আই থিঙ্ক এটা বাংলাদেশে এরকম অ্যাক্টিং এখন কেউ করতে পারবে না। তিশা আপু যে অ্যাক্টিং অস্তিত্ব তো করে দেখাচ্ছে। লাস্ট একটা ফিল্ম কিন্তু রিলিজ হয়েছে আমার গত মাসে, সেটা হচ্ছে 16 ডিসেম্বরে, আমি তোমার হতে চাই। আফ্রিদির হতে চাই। আমি আফ্রিদি, মানে আমি তোমার হতে চাই আর কি। তো এই সিনেমা নিয়ে কেমন রেসপন্স? খুব ভালো। এবং এই ছবিতে বেশ কিছু নতুন ব্যাপার ছিল। সেটা হচ্ছে বাপ্পিকে, নতুন একটা বাপ্পিকে পেয়েছি, মিমের একটা ব্যাপার ছিল, সবকিছু মিলে গুড ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম। আচ্ছা, তো আমি একটা কোশ্চেন করতে চাই। অবশ্যই। এবং আই হোপ তুমি এটা মাইন্ড করবে না। অবশ্যই মাইন্ড করব। অনেক নিউজ হলো, অনেক কিছু হলো যে বাপ্পিকে, আপনাকে বাপ্পি বলে, নায়ক বাপ্পি বলে আপনাকে উপরে কেস করেছে শুধুমাত্র ওই বিষয়টা এরকম না, আমি বিষয়টা তোমাকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আমরা একটা টিম ওয়ার্ক করে ফিল্ম বানাই, ফিল্ম কিন্তু কখনো ডিরেক্টরের উপর হয় না। হ্যাঁ, এই শোটাতেও আমরা কাজ করছি, এটা কিন্তু ডিরেক্টরের উপর হচ্ছে না। এখানে অনেকগুলো মানুষ যুক্ত, লাইটম্যান, ক্যামেরা, কেউ সাউন্ডে আছেন, কেউ সেট ডিজাইনিংয়ে আছেন।
তো অনন্য মামুন টিম মানে কিন্তু অনেক বড় একটা টিম, আমাদের টিমে এরকম আছে। তো আমরা যখন ছবিটা দেখেছি, ছবিটা দেখার পরে যেটা মনে হয়েছে যে কোনোভাবে আমরা এখানে বাপ্পির ভয়েসটা যদি দেই তাহলে আমাদের ছবিতে অনেক রকম প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বাপ্পির ভয়েসটাকে চেঞ্জ করে আমরা ভয়েসটাকে অন্য একটা লুক দিয়ে দিয়েছি। তো এখন বাপ্পি যেটা করেছে আমি বলবো না যে ওর অধিকার পাওয়ার জন্য ঠিক করেছে, হয়তো ও চিন্তা করেছে যে ঠিক আছে আমার ভয়েসটা কেন গেল না। তা আমি বলেছি বাপ্পি এবং ছবি দেখার পরে কিন্তু পাবলিক আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, মামুন ভাই ছবিটা ভালোই লেগেছে, শুধুমাত্র বাপ্পির ভয় ছিল না বলে। ওকে, আমি আরেকটা কথা বলতে চাই, এখন তো তোমার নতুন মুভি শুটিং চলছে এবং এত ফাস্ট তুমি কিভাবে সিনেমাটা নামাবা? বেসিক্যালি আমার যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে দেখো অনেকের মধ্যেই একটা, তুমি কি অক্ষয় কুমারের মতো 2 মাস পর পর সিনেমা নামাতে থাকবে? এইরকম বিষয় না, বিষয়টা হচ্ছে আমি যেটা চিন্তা করি এখানে টাকা লগ্নির একটা বিষয় থাকে, যেটা হচ্ছে তুমি একটা লোকের কাছ থেকে টাকা নিলা, ছবি বানাবা, 1 বছর 2 বছর ঝুলে রাখলা, ছবিটা রিলিজ না হওয়া পর্যন্ত তুমি 1 টাকা ব্যাক পাবা না। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ইনভেস্টের মানি, এটাকে অনেকদিন ঝুলে না রেখে এটাকে যত ফাস্ট করা যায় সুন্দর কোয়ালিটি মেনটেন করে এটাকে রিলিজ করে দেওয়া উচিত। আচ্ছা, এরকম প্রবলেম হচ্ছে না যে আরেকটা বড় সিনেমা নামছে, আরেকটা মানে সিনেমার নায়কের এবং তোমারও সিনেমা নামছে, তো এটা কি প্রবলেম হচ্ছে না বক্স অফিস? না, আমাদের বক্স অফিসে এখনো আমরা এভরি উইক সিনেমা হলের মালিকরা দিচ্ছে না বা এই সামথিং কিছু? এরকম আমাদের দেশে এখন এভরি উইক আমরা 2টো করে ফিল্ম রিলিজ করি। তো একটা আমাদের যদি 52 সপ্তাহে আমি ধরি 120টা ফিল্ম বা 110টা ফিল্ম ধরতে হয়, বিকজ অফ তুমি ঈদের সময় কিন্তু অনেকগুলো ফিল্ম রিলিজ হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এরকম কোনো প্রবলেম নেই। তাহলে অনন্য ভাই, আচ্ছা তুমি যদি একটা পারমিশন দাও, আমি কি একটা ছোট্ট মানে এত ছোট একটা ব্রেক নিয়ে নাও? নিব অবশ্যই। 100% শিওর? 100% শিওর। এই কফি দাও, নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যেও না, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক, আমাদের সাথে আছে ডিরেক্টর অনন্য মামুন। সো মামুন ভাই, এখন আমি বলতে চাই আপনার তো সিনেমা শুটিং চলছে, তার আগে আমি জিজ্ঞেস করবো, আমি তোমার হতে চাই এই সিনেমা কিছু ফানি বা কিছু যদি ইন্টারেস্টিং কাহিনী থাকে যদি একটু বলতে। ইন্টারেস্টিং কাহিনী আমরা নেপালে শুট করেছিলাম, নেপালে শুট করার সময় একটা, আচ্ছা আমি এতটুকু শুনেছি, আমাকে অনেকেই বলছে যে আপনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার গ্রামের বাড়ি কই, আপনি বলেন নেপাল, কারণ আপনাকে অর্ধেক টাইম নেপালেই পাওয়া যায়। না এরকম বিষয় না, এটা উল্টা শুনেছে, আমাকে সবাই বলে যে অর্ধেক আমার দেশ নাকি ক্যালকাটাতে, কারণ অর্ধেক টাইম আমি ক্যালকাটায় থাকি। তো একটা জিনিস বলতে চাই যে আমি কিন্তু ক্যালকাটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো কাজ করার জন্যই আমাকে যেতে হয়। না, আমার সবচেয়ে বেশি শক লাগলো, আমি আজকে জানলাম, এটা হয়তো কেউ জানে না, যে জিতের ওয়ান্টেড মুভির রাইটার তুমি ছিলা। মানে আই ফিল প্রাউড যে আমাদের দেশে যে এরকম ট্যালেন্টেড স্ক্রিপ্ট রাইটার, এরকম ট্যালেন্টেড ডিরেক্টর আমার সামনে বসায়। আই রিয়েলি ফিল প্রাউড দ্যাট ইউ আর মাই ব্রাদার অ্যান্ড ইউ আর অন মাই শো। আমার খুব ভালো লাগছে যে আমরা যে ওই দেশে, ওরা অনেক ভালো করছে, ওরা আগে যাচ্ছে, কিন্তু আমাদের দেশও কম না যে আমাদের দেশের রাইটার ওখানে যেই করেছে, আমাদের দেশের ডিরেক্টর ওখানে ডিরেকশন দিচ্ছে। আই ফিল প্রাউড যে আমার ভাই এখানে বসা, গাইজ। এটা আমাদের আসলে সবাই প্রাউড ফিলেরই কথা যে এত সুন্দর ওখানে কিন্তু সিনেমা কোয়ালিটিও ভালো হয়, ইও ভালো হয়। ওরা সবসময় বাংলাদেশ, আমি জানি না এটা আমার বলাটা ঠিক হবে নাকি, বাংলাদেশটাকে ওভাবে ওরা না এখন কিন্তু তারা নেয়, এখন আমাদেরকে তারা অনেকভাবেই নিচ্ছে, নিবে তো, কারণ আমাদের যদি তোমাদের মতো ট্যালেন্টেড লোকজন থাকে তাহলে ওরা অবশ্যই আমাদেরকে নিবে। তো এখন আমি একটু তোমার ইন্টারেস্টিং কাহিনীতে চলে যেতে চাই। বলো তোমার আমি সিনেমার আর কি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি তোমার হতে চাই, একটা বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিলাম, যাওয়ার সময় পাহাড় ধসে পড়ে, জাস্ট 5 মিনিটসের জন্য আমরা সবাই বেঁচে যাই। জাস্ট আমাদের গাড়িটাই প্রথমে ছিল, তার 20 থেকে 200 গজ সামনেই পাহাড়টা ধসে পড়ে। তো ওই দিন যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে মানে আমরা চিন্তা করলাম যে জাস্ট 5 মিনিটসের মধ্যে কিন্তু জীবনটা উল্টাপাল্টা হয়ে যেতে পারতো। তো যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা শুটিংয়ে মানে টাইম পাচ্ছিলাম না রিল্যাক্স করার জন্য। তো ওই দিন আমরা মনোকামনা বলতে ওখানে অনেক বড়, এশিয়ার সবচেয়ে বড় ক্যাবল কারের একটা লোকেশন আছে, তো ওখানে গিয়ে আমরা চিন্তা করলাম যে আচ্ছা মারাই তো যাচ্ছিলাম, 5 মিনিটের ব্যবধানে বেঁচেই গেলাম, আজকে এক কাজ করি শুটিং প্যাক আপ, আজকে শুধু মজাই করবো। তো যেটা হলো সেটা হচ্ছে যে মনোকামনাতে আমরা শুটিং করি নাই, ফুল ডে পার্টি করে ওখান থেকে পোখরা গেছি। এটা আমাদের শুটিং এর সময় সবচেয়ে মজার একটা ঘটনা ছিল। মানে এটা তোমার কাছে অনেক মজার? অনেক মজা লাগছে, বিকজ বেঁচে গেছি, তো না হলে তো তোমার সত্যিই আসতে পারতাম না। মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তুমি এখান থেকে সুস্থভাবে এসেছো। আমি আরেকটা কথা বলতে চাই, অনন্য ভাই আমরা একটু আগে আমার রুমে বসাচ্ছিলাম, আমরা সে আমার রুমে বসে জাস্ট চুপ, কোনো কথা নেই, ভালো আছেন? ভালো আছি। কি সিনেমা কি ভালো। কিন্তু একটা কথা বলবো, আমার আর অনন্য ভাইয়ের রিলেশনশিপটা এরকম যে হি ইজ দ্য গাই যে আজ পর্যন্ত সে কোনো জায়গায় উইদাউট মানে কাজ সে 1 ঘন্টা কি 5 মিনিটও সে বসে থাকে না, কিন্তু সে আমার জন্য সে একবার 5 থেকে 6 ঘন্টা আমার সাথে একদম বসা ছিল। সেটা তুমি একটু বলো প্লিজ, আমি তোমার মুখ থেকে শুনছি। আফ্রিদি একটা নাটক বানাচ্ছিল, আমরা দিগন্ত টাওয়ারে ছিলাম না? হ্যাঁ বলো বলো, কাম অন, লজ্জা হচ্ছে। এই তো বললাম তো বিষয়টা। কার বাসায় ছিলাম? সালেহার বাসায় হ্যাঁ, ছিলাম। এবং আমরা ওখানে 5 থেকে 6 ঘন্টা, সেও আমার এখানে বসেছিল এবং সে এমনি তাকাচ্ছিল।
আসলে দ্যাটস দ্য বেস্ট মোমেন্ট। অ্যান্ড গাইজ আমি একটা কথাই বলবো যে আই ফিল প্রাউড যে এতগুলো সিনেমা বানিয়েছে তাকে আমি বসে রাখছি 5 ঘন্টা। ওকে, সো এখন কালকে আমাকে 4-5টা মেয়ে কল করছে আর বলছে যে মানে অনন্য মামুন এত সুন্দর কেমনে, এত ফর্সা কিভাবে, এত এত সুন্দরের রহস্যটা কি? আসলে এটা আমরা জানতে চাই। বিষয় হচ্ছে যে ওই যে তোমাকে যে 5-6 জন ফোন করেছিল, ওরা 5-6 জন আমার খুব কাছের, তো ওরা মাঝে মধ্যেই আমাকে কিছু বিউটি টিপস দেয়। আচ্ছা, তো 5টা মানুষের বিউটি টিপস নিয়ে তারপরে আমার বউ আমাকে সুন্দর সুন্দর খাওয়াচ্ছে, তো সুন্দর থাকাটাই স্বাভাবিক বিষয়। না না, আসলে এটা খুব ভালো লাগছে যে আপনি এত সুন্দর। আচ্ছা, অনন্য মামুন কি সারা জীবন সিনেমা বানাই যাবে নাকি সিনেমা করবে স্ক্রিনের সামনে? আমি কোনোদিন স্ক্রিনের সামনে আসার ইচ্ছা নেই, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাই ছিল হচ্ছে আমি ফিল্ড ওয়ার্ক যাই করেছি সেটাই হচ্ছে ক্যামেরার পেছনে, এবং সারা জীবন ক্যামেরার পিছনেই থাকতে চাই। না, আপনি তো দেখতে সুন্দর আছেন, 6 প্যাক আছে আপনার, মানে দেখতেও ভালো মাশাআল্লাহ। 6 প্যাক না, ফ্যামিলি প্যাক, বডি টডি হাইট মাশাআল্লাহ। ফ্যামিলি প্যাক, সেটা হচ্ছে ওয়াইফ বেশি খায়। না এটা তো আমারটা ফ্যামিলি প্যাক, না আমারটা ফ্যামিলি 6 প্যাক না। সো সরি, আমাদের আসলে ফ্যামিলি প্যাক, মানে আমার কি কোনো প্যাকই নাই, বাট স্টিল তোমার প্যাক না থাকে, তুমি এখনো বিয়ে করো নাই, এবং বাট আমি যেটা হয় আমি ভেরি সুন করব না। কেউ বিয়ে করো নাই, বিয়ে না করলে বউয়ের হাতের খাবার খেতে পারবে না, প্যাকস বের হবে না। আর ফ্যামিলি প্যাকস তখনই বের হবে যখন বউ আদর করে খায়। আচ্ছা, লেটস ডু ওয়ান থিং। যদি আমি কথা যদি আমি বিয়ে করি, হ্যাঁ, তাহলে আমি মিডিয়ার কোন মেয়েকে বিয়ে করব? মিডিয়ার মেয়েকে কেন বিয়ে না, করতে চাচ্ছ? আমি বলতেছি যদি মানে একটা না কেন, যদি মিডিয়ার মেয়েকে কেন? কাম অন, একটু বলো না। দেখো, তুমি মিডিয়ার মেয়ে, প্রত্যেকটা মেয়ে হচ্ছে আমাদের অডিয়েন্সের কাছে স্বপ্নের রাজকন্যা। তুমি কেন অডিয়েন্সের মন ভাঙো? আমিও তো রাজকুমারদের রাজা আর কি। না, সেই জন্যই তো তোমার মিডিয়াতে বিয়ে করাটা উচিত হবে, বাইরে একটা মেয়েকে বিয়ে করো। আচ্ছা, কিরকম মেয়ে বিয়ে দিতে চাও? অফ কোর্স যে মেয়েটা তোমার টেক কেয়ার করবে সব সময়, তাই তাকেই বিয়ে করবে। ঠিক আছে, আমি আসলে আমার বয়সটা খুব কম, আমার বয়স হচ্ছে 19 এখন, পাড়া দিচ্ছি। তুমি মানে মাঝখানে বুঝাই নিলে তুমি খুব বাচ্চা একটা ছিলে না, তুমি অনেক চালাক। হ্যাঁ, আমি আসলে একটা মাঝে কিন্তু ওর বয়সটা বলে দিছে 19। হ্যাঁ, আমি আসলে বাবু। আসলে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে তোমার যে এত সাকসেস আসতেছে মাশাআল্লাহ, তোমার বিগ থিং কবে আসতেছে? আসলে আমার প্রত্যেকটা ছবি আমার জন্য বিগ থিং, তো আমি সবসময় চেষ্টা করি যেটা করেছি তার চাইতে ভালো কিছু করার। অস্তিত্বর মধ্যে সবচেয়ে টাফ শট কি ছিল? অস্তিত্বের মধ্যে টাফ শট বলতে তোমাকে যেটা তোমার অনেক অনেক টাফ অস্তিত্বের বিষয়টা এরকম ছিল। দেখো, আমি অস্তিত্ব কাজ করেছি ভোলার 63 অটিস্টিক চাইল্ড নিয়ে কাজ করেছি। অটিজম হচ্ছে এবং প্রতিবন্ধী যারা বিশেষ শিশু হচ্ছে, মিনস এরা কিন্তু কোনোদিন মানে মিথ্যা কথা বলতে শেখে নাই। সো আমি যে জগৎটাই ছিলাম, আমরা ওখানে 30 দিন ক্যাম্পিং করেছি, আমরা কোনোদিন মিথ্যা কথা শুনি, কারণ ওই বাচ্চাগুলো মিথ্যা কথা বলতে পারে না, অভিনয় করতে পারে না, তারা তোমাকে চিট করবে না, কিচ্ছু না। তো প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখতাম ওদের কাছ থেকে, এবং আমার কাছে মনে হয়েছিল যে ওই রকম একটা সুস্থ মানুষের চাইতেও ওই রকম অসুস্থ মানুষ অনেক ভালো, যে মানুষটা প্রতিনিয়ত লাইফে মিথ্যা কথা বলতে পারে না। এইটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে শিক্ষণীয় বিষয় ছিল। জোস, তোমার কি ইচ্ছা আছে বা দেশে মানে বলিউডে বা হলিউডে সিনেমা বানানো? আসলে আমি আমার দেশটাকে খুব ভালোবাসি, আমার হলিউড বলিউডে সিনেমা বানানোর ইচ্ছা নাই। আমার যে ইচ্ছাটা আছে সেটা হচ্ছে যে আমাদের দেশের ছবি বানিয়ে বলিউড এবং হলিউডের সাথে কম্পিটিশন করা। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের সিনেমা 2000 কত 10, 9, 8 কি ছিল, আর এখন 2017 গাইজ। আমি আসলে থ্যাঙ্কস টু দ্য ইয়াংগেস্ট ডিরেক্টর, টু অল যারা আসছে নতুন, তাদেরকে যারা চান্স দিচ্ছে, তারা আমাদের জেনারেশনটাকে ভালোবাসছে, তারা সব কিছু নিয়ে এবং আমাদের হলে যাওয়ার মতো তারা সিনেমা বানাচ্ছে। থ্যাঙ্কস টু ইউ, থ্যাঙ্কস টু ইউর টিম, থ্যাঙ্কস টু আদার ডিরেক্টর হু আর মেকিং মুভিজ লাইক দিস। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই, তোমার কি মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা কি আপগ্রেড হচ্ছে কি না? অবশ্যই হচ্ছে, অনেক ভালো ভালো নতুন ইয়াং জেনারেশন ডিরেক্টর এসছে, এবং শুধু এটাই না, আমাদের সিনিয়র যারা আছেন তারাও কিন্তু এখন তাদের চিন্তাভাবনা চেঞ্জ করে অনেক ভালো কিছু বানাচ্ছেন। তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যখন ভালো কিছু করার চেষ্টা করছে, অবশ্যই সেটা ভালো কিছু হবে। বাট কিছু কিছু সিনিয়ররা বলছে যে আপনাদের মতো ডিরেক্টর মানে ইয়াং ডিরেক্টর আসার কারণে বলে এফডিসির অবস্থা খুব বাজে হয়ে আছে। তো এটাতে কি বলার আছে? বিষয়টা হচ্ছে এরকম না, বিষয়টা আমি অনেক ইন্টারভিউতে দেখেছি। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা নেগেটিভ পজিটিভ সাইড থাকবে। হ্যাঁ, এখন কে কি বলেছে আমি এটা জানতে চাই না বা শুনতেও চাই না। আমার কথা একটাই, সেটা হচ্ছে যে বাবা জায়গাটা তার সন্তান এসে নিবে, এটা খুব স্বাভাবিক বিষয়। সন্তানের কারণে যদি পরিবেশটাও নষ্ট হয়, এটারও দায়ভার বাবার কাছে, কারণ বাবা সন্তানকে সেভাবে শিক্ষা দিতে পারেনি। এক কথাই মানে আমি এইভাবে বুঝি। আমি আরেকটা কথা বলতে চাই, এটা অ্যাজ আ ছোট মানুষ হিসাবে, এক সময় আমাদের বাংলাদেশের সাকিব খান হিরো, আমি নিজেই হাসতাম দেখে যে কি করছে উনি, কি করতেছে। আমার ফ্রেন্ড সার্কেল সবাই সাকিব খানকে দেখলে বলতো যে না, এটা কি এদের সিনেমা কেউ দেখে নাকি, হ্যান ত্যান। বাট সে সিনেমা করেই গেল। বাট 2016-এ
তার শিকারি মুভি যখন আসে, তার অ্যাক্টিং, তার লুক, তার মানে স্টাইল, এভরিথিং ওয়াজ চেঞ্জড। আমাদের বাংলাদেশে কিছু কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের দর্শক, আমি একটা কথা বলতে চাই, সাকিব খান ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ। ইভেন আমি এটা বলবো, সাকিব খান ইজ দ্য বেস্ট অ্যাক্টর ইন কলকাতা। কিন্তু সাকিব খানকে যদি আমরা, অনেকে আগে জানতো যে সাকিব খান এটা করতে পারে না, সাকিব খান ওটা করতে পারতেছে না, সাকিব খান এই সেই অনেক বাজে বাজে কথা হতো, আর এবং মানুষ অনেক অনেক হাসতো, রিক্সাওয়ালারা সিনেমা দেখে অনেক কথাই বলতো। কিন্তু সাকিব খান সবসময় প্রাউড ফিল করে গেছে, কোনো দিন সে বসে থাকে না। আমি আজকে তার এইখানে আমি তার জন্য কথা বলছি, বিকজ আমি সাকিব খানের ফ্যান। বিকজ আমাদের কিছু কিছু ডিরেক্টরের কারণেই সিনেমা নাম নষ্ট হয়েছে, এফডিসির নাম নষ্ট হয়েছে, যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি না এখানে। তো সাকিব, এভাবেই যদি আমাদের জেনারেশনটাকে চান্স দেওয়া হয়, তাহলে দেশ আরও উন্নত করবে, সিনেমা হল আরও উন্নত করবে, সিনেমাগুলো উন্নত করবে। আপনারা যদি এভাবে সিনেমা বানাতে চান, দর্শক আরও যাবে হলে ইনশাল্লাহ। তার আগে আমি একটা ব্রেক নিতে চাচ্ছি, নিব? তুমি যদি পারমিশন দাও। নে না ব্রেক। তুমি অনেক বোর্ড ফিল করতেছো, না নিব না। না না ব্রেক না, ব্রেক। দেখো, ব্রেক না নিলে তোমার স্পন্সরশিপ না আসলে কিন্তু প্রোগ্রামের টিআরপি বাড়বে না। ব্রেকটা নিয়ে নাও। তৌহিদ আফ্রিদি থাকলে অটোমেটিক টিআরপি থাকে। চলো, বুঝতে পারছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে একটি শর্ট ব্রেক, কোথাও যাও না, আমাদের সঙ্গেই থাকো। ওয়েলকাম ব্যাক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আছে অনন্য মামুন। তো মামুন ভাই, আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। এটা আমার তোমার আসলে তুমি আমার মনে হচ্ছে তুমি আমার উপরে অনেক রাগ, কারণ আজকে তোমার সব মানে মানুষের নিউজ টিউজ যত কিছু ছিল এই 100তে আমি তোমার মুখ থেকে সব বের করে নিয়েছি। আমার আরেকটা কোয়েশ্চেন আছে। আমি শুধু চেয়েছি তোমায়, খুব সুন্দর একটা মুভি, সব জায়গা থেকে নাম কেন মুছে গেল তোমার? আমার নামটা মুছে জানি, বিষয়টা এরকম না। কিন্তু কো প্রোডাকশন যে আমাদের এখানে ছিল অনেক দিন পরে, আমি শুধু চেয়েছি তোমায় ছিল হচ্ছে ফার্স্ট কো প্রোডাকশন আফটার কমার্শিয়াল, মানে 10 ইয়ার্স কমার্শিয়াল ফিল্ম। ওকে, যেটা হলো সেটা হচ্ছে যে আমরা কিন্তু দুজন ডিরেক্টর মিলে ছবিটা বানিয়েছি, এবং ছবিটা শুটিংয়ের আগে আমরা ভাগ করে নিয়েছি যে আমি এই পার্টটা শ্যুট করব, এই পার্টটা অশোকপতি শ্যুট করবে। সেম কাজটা কিন্তু আমরা করেছি। আমি বাংলাদেশে আমার নামটা যেমন ডিরেক্টর অনন্য মামুন, অ্যাসোসিয়েটেড ডিরেক্টর অশোকপতি, ক্যালকাটায় কিন্তু সেম জিনিসটা গেছে, ক্যালকাটাও সেম জিনিসটা গেছে। ক্যালকাটা কি, অ্যাসোসিয়েট ডিরেক্টর অনন্য মামুন, ডিরেক্টর অশোকপতি, দ্যাটস ইট, এর বেশি কোনো কিছুই না। গ্রেট গ্রেট গ্রেট। আমি আরেকটা কথা একটু, আই থিঙ্ক সে অনেক মাইন্ড করছে। আমি মাইন্ড করি না। আচ্ছা, এত ট্যালেন্টেড রহস্যটা কি? মানে এত ট্যালেন্টেড কেন তুমি? আমি ট্যালেন্টেড কিনা আমি জানি না, সেটা হচ্ছে আমি স্পষ্টবাদী, এটা আমি জানি না। আমি অবশ্যই বলবো তুমি একজন ট্যালেন্টেড, সেটা তোমরা বলতে পারো। আমি ট্যালেন্টেড কিনা আমি বলতে পারি, বাট আমি একটা জিনিস যেটা বলতে পারি নিজের প্রতি কনফিডেন্স থেকে, সেটা হচ্ছে আমি তোমার কনফিডেন্স অনেক সুন্দর। কারণ আমি তোমাকে একটু আগে একটা কোয়েশ্চেন করেছি, যে আমি তাকে ব্রেক নেওয়ার সময় একটা কোয়েশ্চেন করেছি হচ্ছে, তুমি যদি ডিরেক্টর না হতে, আমি কিন্তু দুষ্টুমি করে তাকে জিজ্ঞেস তাহলে কি হতে, সে বলছে রাইটার। আমি আবারও জিজ্ঞেস করেছি তুমি যদি রাইটার না হতে তাহলে কি হতে। আমি খুব শকড হয়ে গেলাম অ্যান্সারটা শুনে। সে বলতে পারতো আমি বিলিয়নিয়ার হতে পারতাম, আমি বিজনেসম্যান হতে পারতাম, আমি অন্য কিছু হতে পারতাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার। সে ঠাস করে অ্যান্সারটা দিল হচ্ছে আমি একজন কৃষক হতে চাই। আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি কৃষক, মানে আপনি যদি কৃষক যদি না হতেন তাহলে? বলে আমি তাহলে মারা যেতাম। মানে এত সুন্দর অ্যান্সার, এবং সে তার দেশের জন্য আসলেই যে ভালোবাসে, এটা অন স্ক্রিন এবং ইন মানে দুইটাই, ব্যাক মানে সামনে থেকে পিছন থেকে তোমার দেশের প্রতি সবসময় ভালোবাসা। এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এইভাবে দেশকে ভালোবেসে যাবো। অ্যান্ড আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি আবারও এইভাবেই আসছি। অনেকে হয়তো আমার উপরে এখন রাগ হচ্ছে যে পিচ্চি ছেলেটা কি শুরু করছে তাকে নিয়ে। আসলে আমি তাকে পেলে অনেক খুশি হয়ে যেত, এই জন্য আমার মানে ফর্মালিটি থাকে না। তোমার যদি বিয়ে না হতো তাহলে তোমার অপশন আছে হচ্ছে মিডিয়ার যে কোনো একটা মেয়েকে বিয়ে করতে হবে, যে কোনো একটা আর্টিস্ট বিয়ে করতে হবে, তুমি কাকে বিয়ে করবা? আমি মিডিয়ার আর্টিস্ট কিনা কখনো বিয়ে করি, এটা তোমার একটা চয়েস। আমি চিরকুমার থাকতাম, আমি তো বিয়ে করতাম না। এইটার একটা সিস্টেম যে এখন তোমার বলতে হবে যে কোনো একটা মেয়েকে তোমার বিয়ে করতেই হবে মিডিয়ার। হ্যাঁ, সেটা সিনেমার মধ্যে, যারা সিনেমার নায়িকা, যে কোনো এখনকার সময় না এখনকার সময় বিয়ে করার মতো কাউকে দেখি না। এটা তোমার এটা বলতে হবে, এটা সিস্টেম। এটা ভাবো ইউ আর নট ম্যারিড, এখন তোমার চয়েস, তোমার এই এখনকার সময় সেটা মিডিয়ার মেয়েকে বিয়ে করতে হবে, সেটা হলো সিনেমা। আচ্ছা, আমি বলে রাখি দর্শক, এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
সেটা হচ্ছে যে মানে এখনকার সময় যদি বিয়ে করতে যাই, এখনকার বিয়ে করতে গেলেই ভয় লাগে, কারণ দেখা যাবে যে বিয়ের পরের দিনই বউয়ের হাতের মার খাতে হচ্ছে। তো ওই মারের ভয় আর আসলে আমরা না মিডিয়াতে বিয়ে করার মতো পাত্রী খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলো না, তুমি লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার কিছু নাই, সে মানে লজ্জায় বিষয় দেখো, লজ্জা পেলে তো কান বলতাম না, টান যেটা হচ্ছে আচ্ছা, যে বলতে হবে, এটা যে পছন্দের কেউ না। আচ্ছা তুমি অপশন দাও, তারপর আমি বলতে পারি, কারণ যেহেতু আমার চয়েস নাই। না আমি অপশন দিব না, এটাই তোমার চয়েস। না আমার চয়েস তো নাই, তোমার আচ্ছা একটা রেডি, অপশন দিতে হবে। আমি বলবো হ্যাঁ মৌসুমী। মৌসুমী মানে আমাদের মৌসুমী আপা না মৌসুমী হামিদ? মৌসুমী হামিদ। হাইটে মিলবে না, হবে না। বিদ্যা সিনহা মিম। হাইটে মিলবে না। স্পর্শিয়া। স্পর্শিয়া কি? ও আমার ছবি হিরোইন না, ওর তো বিয়ে হয়ে গেছে, কেন আমি অন্যের একটা ম্যারিড মেয়েকে বিয়ে না আম্মা বাবা ম্যারিড না। হ্যাঁ আচ্ছা ভাববো, আরো কয়টা ভাবার অপশন আছে, ওয়েট দেখো, আমি হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা বলো। তারপর হচ্ছে তনামিকা। তনমিকা কি করেন? আমি আন্দাজে নামটা নিলাম। ও আচ্ছা তাহলে তনমিকা। আচ্ছা না দুষ্টুমি না। তনমিকা। না 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 দ্যাটস মাই না, ফল্ট না, তোমার- গাইস, মানে এটা আসলে আমার ফল্ট। আচ্ছা তিনটার মধ্যে বলো কে, বিদ্যা সিনহা মিম, স্পর্শিয়া নাকি মৌসুমী হামিদ? দেখো মানে মেয়ে হিসেবে যদি বলতে চাও যে আমি মিমির মতো একটা মেয়েকে বিয়ে করতাম। ব্রেকিং নিউজ গাইস, আমি এখন কালকেই সকালবেলা উঠে দেখবো অনেক বিভিন্ন অনলাইন পেপারে যে অনন্যা মামু বিয়ে করতে চাচ্ছে বিদ্যা সিনহা মিমকে। ভাবি আপনি দেখতেই পাচ্ছেন, খবরদার তাকে একা সেটে ছাড়বেন না, এটা আমি সবাইকে আগে বলে দিব। তাকে একটু সাথে সাথে ধরে রাখবেন, আমার চোখ আছে। তো দর্শকের জন্য তুমি কি বলবা? দর্শকের জন্য একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমি ওইসব লোকদেরকে একদমই অপছন্দ করি যারা দেশের জিনিস এবং দেশের কালচারকে নিয়ে মানে বিরূপ মতবাদ বা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেন। অনেকের মুখেই শুনতে শুনি বাংলাদেশ মিডিয়া, বাংলাদেশ সিঙ্গার, বাংলাদেশের গান, বাংলাদেশে কিছু না, এটা স্ট্যান্ডার্ড লেভেলের না। দর্শকদের একটা কথাই বলবি, স্টাইলিস্ট করে ইংলিশ বলে, স্টাইলিস্ট করে একটু বাংলা ভাষাকে বিরূপভাবে উপস্থাপন করে নিজেকে মডার্ন ভাবার চেষ্টা করবেন না। নিজের দেশকে যারা ভালোবাসতে পারে না, নিজের দেশের প্রোডাক্টকে যারা ভালোবাসতে পারে না, তারা কিন্তু কখনোই আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। ভালো মানুষ তখনই হবে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য, জিনিসগুলোকে খারাপভাবে না নিয়ে আমাদেরকে সাজেস্ট করুন, আরও ডিরেক্টরদেরকে সাজেস্ট করুন এই টাইপের প্রোডাক্ট দরকার, এই টাইপের কোয়ালিটি দরকার, এটাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সহযোগিতা নিয়েই একদিন বাংলাদেশে এগিয়ে যাবে। আর কপিরাইট নিয়ে? কপিরাইট নিয়ে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে কপিরাইট করার কোনো দরকার নেই। কপিরাইট করলে সেটা প্রপার কপিরাইট নিয়ে করা উচিত। কপিরাইট শুধু বাংলাদেশেই হয় না, ওয়ার্ল্ডের সব দেশেই হয়ে আসছে, এর মধ্যে দোষের কিছু নেই। আপনি কপিরাইট নিয়ে একটি কপিরাইট ছবি বানাতেই পারেন এবং আপনি একটি মৌলিক গল্প, কিন্তু একটি কপিরাইট ফিল্মে সেটাকে মৌলিক গল্প হিসেবে চালিয়ে দেওয়াটা অন্যায়। কিন্তু কপিরাইট নিয়ে একটি ফিল্ম বানানো কপিরাইটের মধ্যে পড়লে সেটা কিন্তু অন্যায় না। আচ্ছা আমার শোটা যখন টিনেজার শো, তো আমার টিনেজ দর্শকদেরকে তুমি কি বলতে চাও? টিনেজদের একটা কথাই বলবো যে আপনাদের কাছেই কিন্তু আমাদের ফিল্ম, মিডিয়া, আমাদের কালচারের ফিউচার। আপনারা যদি এটাকে ধরে না রাখেন, এটাকে ধরে রাখার কেউ নেই, আপনাদেরকেই ধরে রাখতে হবে এবং আপনাদেরকেই চেষ্টা করতে হবে দেশের প্রোডাক্টটাকে বিদেশে সেল করার জন্য। তবে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে অন্য ভাই হচ্ছে টিনেজারদেরকে নিয়ে একটা মুভি আসছে, এই ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ রিলিজ হবে, সেটা এর জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস। এবং আই হোপ আমি একটা মুভির প্রিমিয়ারে যেতে পারবো আর আমাকে ইনভাইট করবা তুমি। অ্যান্ড এভাবে আমাদের টিনেজারকে প্লিজ সাপোর্ট করে যাবে না, আমরা দেশে আরও টিনেজার নিয়ে মুভি দেখতে চাই, আর তুমি বানাবে ইনশাল্লাহ। অ্যান্ড হ্যাঁ, সে আমার কাছে সাইন করে নেই, ইটস ওকে। আসলে সে, এটা তার দোষ না, আসলে আমি শিডিউলটা দিতে একটু সমস্যা করছি, সমস্যা নেই। 2018-তে দেখা হবে তার সাথে, আমার খেলা হবে, হ্যাঁ খেলা হবে। ওকে গাইজ, সো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। কেউ আমাদের অনুষ্ঠানটাকে মনে কষ্ট নেবেন না, কজ এটা হচ্ছে টোটালি একটা দুষ্টুমি এবং একটা এন্টারটেইনিং শো। অ্যান্ড সবাই আমাদের এই শোটার জন্য সাপোর্ট করবেন অ্যান্ড দেশের জন্য একটি ভালো কাজ করবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে।